মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের পুলিশের তলব। 7ই জুলাই বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, এর আগে 18 জুন তাকে তলব করা হয়েছিল, বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, আর এবার ফের তলব। দেখো, এর আগেও একাধিকবার অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে এবং তিনি বিধাননগর কমিশনারেটের যে জিজ্ঞাসাবাদ তার সম্মুখীন হয়েছেন মেসি কাণ্ডে শতদ্রু দত্তের করা অভিযোগের প্রেক্ষিতে। এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আগামী 7 তারিখ মঙ্গলবার ফের তাকে বিধাননগর কমিশনারেটের বিধাননগর দক্ষিণ থানায় তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে এই কেসের যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে। এখনো পর্যন্ত যে আনআনসার্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো তাকে করা হবে এবং যে অসঙ্গতিগুলো তার বক্তব্যের স্টেটমেন্টের মধ্যে এখনো রয়েছে সেগুলো নিয়েও তাকে কাউন্টার কোয়েশ্চেন করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আগামী 7 তারিখ সকাল 10টার সময় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে বিধাননগর দক্ষিণ থানায় মেসির যে ঘটনায় তাতে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবার শিবাশ্রয় নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু হলো। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানা, সেখানেও এফআইআর রুজু করেছে পুলিশ। অভিজিৎ দাস ববি বিজেপি নেতা, তার করা মামলাতে এফআইআর দায়ের হয়েছে। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার পিএ সুমিত রায়ের নামও রয়েছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে চিকিৎসা বিধি লঙ্ঘন করা হয়েছিল এই সেবাশ্রয়, আর্থিক দুর্নীতির পর্যন্ত অভিযোগ সামনে আসছে। এর আগে ডায়মন্ড হারবারে এফআইআর দায়ের হলো, আর এবার দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর। দেখো, বিষ্ণুপুরে এর আগের দিনে অভিযোগ দায়ের হয়েছিল। এবার সেই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার পরে অফিসিয়ালি এফআইআর স্টার্ট করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এবং সেই এফআইআরে ঠিক একই রকমভাবে ডায়মন্ড হারবার থানায় দায়ের হওয়া অভিযোগে যে ধারায় মামলা রুজু হয়েছিল, এক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করেছে ডায়মন্ড হারবার পুলিশ। এবং সেই একই ধারায় মোট 27টি ধারায় মামলা রুজু হয়েছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে সঙ্গে আরও একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং নেতাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই যে অভিযোগপত্রটি জমা পড়েছিল বিষ্ণুপুর থানাতে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার পিএ সুমিত রায়ের নাম রয়েছে অয়ন ঘোষ দস্তিদার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ। এর পাশাপাশি জাহাঙ্গীর খান, যিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে রয়েছেন, শামীম আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা, গৌতম অধিকারী আরেক তৃণমূলের জনপ্রতিনিধি, এর পাশাপাশি দিলীপ মণ্ডল তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক। এরকম একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, জনপ্রতিনিধিদের নাম রয়েছে। এর পাশাপাশি এখানে এই বিষ্ণুপুর থানায় যে অভিযোগটি দায়ের হয়েছে তাতে কিন্তু শুধু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতাদের নাম নয়, তার পাশাপাশি এই সেবাশ্রয়ের ক্লিনিক বা ক্যাম্প যতদিন চলেছে তাতে যারা সামিল হয়েছিলেন চিকিৎসকরা এবং হোমিওপ্যাথি আয়ুষ চিকিৎসক, যারা অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করেছেন বলে অভিযোগ, তাদের সকলকেই তদন্তের আওতায় আনার একটা অবকাশ রয়েছে। কেননা এখানে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকারি আধিকারিক, সরকারি অফিসার এবং পুলিশ কর্তারা যেখান থেকে যারা অনুমোদন দিয়েছেন যে কাজের জন্য, সবাইকে কিন্তু তদন্তের সামনে পড়তে হতে পারে, সেই অবকাশ থেকে যাচ্ছে। এখন বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। বলা যেতে পারে যে সেবাশ্রয়ের কেলেঙ্কারি নিয়ে পরপর কিন্তু জোড়া এফআইআর হয়ে গেল। এখনও পর্যন্ত আরও তদন্তের জাল কিভাবে পুলিশ গুটায় সেদিকে আমাদের নজর থাকবে। এখনও পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, তথ্য সংগ্রহের কাজ চলছে। একদিকে যেরকম জোড়া এফআইআর রয়েছে, তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তর তারাও কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনাটারও তদন্ত শুরু করেছে। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিষ্ণুপুর থানার মামলায় এবার এফআইআর রুজু করেছে পুলিশ। ডায়মন্ড হারবার থানায় আগেই করা হয়েছিল। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তার করা মামলাতেই এবার এফআইআর দায়ের হলো। এফআইআর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার পিএ সুমিত রায়ের নাম রয়েছে। ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের নাম রয়েছে। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নাম, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের নাম।
এবং আপনাদের জানিয়ে রাখি ডিএনএস এর একাধিক ধারা সহ ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এই সেবাশ্রয় নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। চিকিৎসকরা যারা এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দিতেন তারা কেউ চিকিৎসক পড়ুয়া, তারা কেউ হোমিওপ্যাথি ডাক্তার, এরকম অভিযোগ সামনে এসেছে। এমনকি যে সরঞ্জাম ব্যবহার করা হতো তা নিয়েও দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে। তুমি কিছুক্ষণ আগেই বলছে স্বাস্থ্য দপ্তর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের একেবারে তদন্ত শুরু করেছে, আর এবার জোড়া এফআইআর। দেখো, যে এফআইআর দায়ের হয়েছে তাতে যে শুধুমাত্র ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা দেওয়া হয়েছে তা নয়, তার পাশাপাশি কিন্তু আরও অনেক গুরুতর অভিযোগ এখানে এই অভিযোগপত্রে অভিযোগকারী করেছেন। তার ভিত্তিতেও পুলিশ কিন্তু মামলা রুজু করেছে, যার মধ্যে সব উল্লেখযোগ্য তুমি বলতে পারো যে এখানে এই যে অভিযোগ দায়ের হয়েছে তাতে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের 1940 সালের যে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট রয়েছে তাতে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ মজুদ এবং বিতরণ সেই ধারায় মামলা রুজু হয়েছে। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের মোট 4টে ধারায় মামলা রুজু হয়েছে এই এফআইআরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 তার ধারাতে মামলা রুজু হয়েছে। কেন অ্যাটমিক এনার্জি অ্যাক্ট? অ্যাটমিক এনার্জি অ্যাক্ট তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এই সেবাশ্রয় ক্যাম্পে সেখানে সেখানে এক্স রে মেশিন ব্যবহার করা হয়েছে। যে এক্স রে মেশিন বসাতে গেলে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশনের থেকে বিশেষ অনুমোদন লাগে, ফলে এই যে অনুমোদন সাপেক্ষে যে চিকিৎসা সরঞ্জাম ইনস্টল করতে হয় সেই চিকিৎসা সরঞ্জাম একটি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে মাঠের মাঝখানে ক্যাম্পে কার অনুমতিতে আনা হলো, এই অনুমতি কে দিলেন, এই সমস্ত বিষয় নিয়ে ধোঁয়াশা থাকায় কিন্তু এই অ্যাটমিক এনার্জি অ্যাক্টে মামলা রুজু হয়েছে। তার পাশাপাশি এখানে পিসিপিএনডিটি অ্যাক্টে মামলা হয়েছে। পিসিপিএনডিটি অ্যাক্টটা কি? পিসিপিএনডিটি অ্যাক্ট সম্পর্কিত হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের ক্ষেত্রে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এক জায়গায় ইনস্টল করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন, এবং সেই অনুমতি শুধুমাত্র যে ঠিকানাতে বা যে চিকিৎসা প্রতিষ্ঠানে ওই মেশিন ইনস্টল করা হয়েছে আল্ট্রাসাউন্ড মেশিন সেই ঠিকানাতেই একমাত্র বৈধ, সেখান থেকে অন্য জায়গায় মেশিন সরিয়ে নিয়ে যাওয়া যায় না। এক্ষেত্রে কে অনুমতি দিল, কার অনুমতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় এই আল্ট্রাসাউন্ড মেশিন সরানো হয়েছিল? তাই পিসিপিএনডিটি একটা মামলা হয়েছে। জাতীয় মেডিকেল কমিশনের রেজিস্ট্রেশন ছাড়া মডার্ন মেডিসিন প্র্যাকটিস করতে পারেন না কেউ। এখানে অভিযোগ উঠেছে যে আয়ুষ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, এমনকি ডাক্তারি পড়ুয়ার, ডাক্তারি ছাত্ররা তারা ডাক্তারি করেছেন। তারা কিভাবে সেখানে ডাক্তারি করেছেন সেই নিয়েও তো প্রশ্ন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যার অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিজেপি নেতা অভিজিৎ দাস ববি যার করা মামলাতে এফআইআর রুজু হলো, তার কি অভিযোগ ছিল রাখবো আপনাদের সামনে। অভিষেক ব্যানার্জি তো প্রাইম অ্যাকিউজড পারসন, তার সঙ্গে লোকাল যে সমস্ত অপারেশন অ্যাসেটগুলো ছিল পলিটিক্যাল লেভেলে, যেমন দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মেহবুব গাইনি, এরকম প্রায় গোটা 12-13 জন রয়েছে, গোপাল সাহা, প্রত্যেকেই জড়িত। যেমন দিলীপ মণ্ডলের নাম দিয়েছে, এই হচ্ছে দিলীপ মণ্ডলের প্যাড। এতে পরিষ্কার করে রেখেছে, উনি নিজে বলছেন যে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এখানটা ক্যাম্পটা করছি এবং আপনারা 22টা রুমের ব্যবস্থা করুন এবং তাদের স্ন্যাক্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার 15 দিন ধরে আপনার যদি 22 জন লোক, তার 22টা রুম আর এই স্ন্যাক্সের কত লক্ষ টাকা বিল হবে, এটা টোটালি কন্ট্রিবিউশন করতে বলেছে। বেআইনিভাবে এই যে ক্যাম্পগুলোকে অর্গানাইজ করা ডিএমের পারমিশন ছাড়া, সিএমএইচের পারমিশনের ছাড়া অভিষেক ব্যানার্জি কী করে করলো? তাহলে ডিএম সিএমএইচের রেসপন্সিবিলিটি কোথায় গেল? কেন এটা করতে দিয়েছেন? আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোতে। ডিএমের এই অর্ডার সিটিটা হয় কী করে? ওনাকে কে পাওয়ার দিয়েছে এসব করার? সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, সে অ্যালোপ্যাথিকে প্রেসক্রিপশন করছে। ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। তারা বলছে যে আমাদেরকে ফোর্সফুলি বলে দিয়েছে বিএমএইচ যে ডিএমের অর্ডার, সিএমএইচের অর্ডার, আপনাদের যেতে হবে। প্রশাসনকে কাজে লাগিয়ে ওর প্রাইভেট ক্যাম্পগুলোতে করেছে এবং এত লক্ষ লোককে জোর করে ফোর্সফুলি, যারা বলছে যে আমাদেরকে জোর করে নেতারা বলেছে যেতে, যে জগন্নাথ গুপ্তা থেকে ইউএসজি মেশিন 2টো আনা হয়েছিল, যে 2টো অল্টারনেটিভলি এই সমস্ত মডেল ক্যাম্প করে বলছে। সে সোনোলজিস্টের মধ্যে একজন কাউন্সিলর ছিলেন তৃণমূলের, আরেকজন সোনোলজিস্ট তিনি হচ্ছেন এমএলএ। এই দুজনকেও তদন্তে আনা উচিত। দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে করা এবার সমস্ত মামলার তদন্ত করতে চলেছে এসআইটি।
10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এসআইটি গঠন হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে। এবার ঘনিষ্ঠদেরও তলব করা হয়েছে। যদিও সিটের হাজিরা এড়িয়েছেন বিধাননগরের 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ইতিমধ্যেই 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক ছায়া সঙ্গীকে নোটিশ পাঠানো হয়েছে। আর এবার সমস্ত মামলা তদন্ত করবে এসআইটি। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলার তদন্ত এবার করছে এসআইটি। ইতিমধ্যে আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্ট দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির 5টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে, ঘনিষ্ঠদের তলব করা হচ্ছে। সব মিলিয়ে তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন অফিসাররা? দেখো, মূলত তোলাবাজির যে অভিযোগের ভিত্তিতে দেবরাজকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই দেবরাজের সঙ্গে আর যারা ঘনিষ্ঠ, যাদের মাধ্যমে এই তোলাবাজির প্রক্রিয়া সে চালিয়েছিল বলে অভিযোগ উঠে এসছে, সেই তাদেরকেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার জন্যই তাদেরকে ডাকা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই বা প্রত্যেকেই বলা যায় যারা গড়াজির। সেই ক্ষেত্রে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে এবং তাই এসআইটি ফর্ম করা হয়েছে। এই এসআইটি দেবরাজ চক্রবর্তী তার সঙ্গে যারা ঘনিষ্ঠ তাদের বিষয় নিয়েই তথ্য সন্ধানের প্রক্রিয়া শুরু করেছে এবং তার সাথে সাথে যে মোট 10টি লিখিত অভিযোগ জমা পড়েছে এখনও পর্যন্ত, তার মধ্যে 8টি এফআইআর ইতিমধ্যে রুজু হয়েছে। এই 8টি এফআইআরের মধ্যে সেখানে তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ যেমন রয়েছে, তার সাথে সাথে রয়েছে এটাও যে ইনকাম তার রয়েছে তার থেকে বেশি ইনভেস্টমেন্ট বা তার থেকে বেশি বিভিন্ন জায়গাতে লগ্নি, সেই বিষয়গুলোও তারা দেখার চেষ্টা চালাচ্ছেন। এখন দেখার বিষয় যে দেবরাজ চক্রবর্তীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হেফাজতে নেওয়ার পর তার সঙ্গে যারা ঘনিষ্ঠ বা যাদের মাধ্যমে এই প্রতারণা চক্র বা এই তোলাবাজির চক্র সক্রিয় হয়েছিল, তারা পুলিশের মুখোমুখি বা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কিনা। তার কারণ এটা অত্যন্ত জরুরি, কারণ অধিকাংশ লিখিত অভিযোগে এটাই দাঁড়াচ্ছে বা অভিযোগ উঠে আসছে যে দেবরাজ তার লোকজনকে পাঠিয়ে তোলাবাজি, ভয় দেখানো এবং ক্ষমতার অপব্যবহার করেছে। তো সেই ক্ষেত্রে যাদের নাম উঠে আসছে, তো তাদের বক্তব্য জরুরি। সেই ক্ষেত্রে তাদের বয়ান যদি না পাওয়া যায়, তো প্রয়োজনে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখারও প্রচেষ্টা করা হবে। এমনকি ব্যাংকের বিভিন্ন স্টেটমেন্টে নেওয়া হবে বা ব্যাংকের লেনদেন কি হয়েছে সেগুলো দেখা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার কারণ আর্থিক লেনদেন হয়েছে এবং এই যে বিপুল ইনভেস্টমেন্ট বা বিপুল যে সম্পত্তির বিষয়টি সামনে এসছে বা যেই অভিযোগ সামনে এসছে, সেই ক্ষেত্রে ইনকামের সঙ্গে তার সামঞ্জস্য থাকছে না। তাহলে কি তোলাবাজির টাকাটাই সেখানে গেছিল? সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। একেবারে আবির সঙ্গে থাকো। একাধিক অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রমোটার কিশোর হালদার কি অভিযোগ করেছিলেন শোনাবো। এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালু হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো। যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে। ধুমকি, সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না, সেরকম কোনো রেসপন্স আসতো না। কাজ শুরু করা ফের কাজ শুরু। কাজটা বন্ধ রাখুন। আমি কারণ কি বলে বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকরা আমাকে মনের সঙ্গে কাজ এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠদের তলব করা হয়েছে। যদিও সিটের হাজিরা এড়িয়ে গিয়েছেন বিধাননগরের 6 জন প্রাক্তন কাউন্সিলর। কাদের তলব করা হয়েছিল? প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল, বিধাননগরেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মনুষ মুখোপাধ্যায়, গোপাল বাগুই, মাইকেল নস্কর, সম্রাট বড়ুয়া, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকেও তলব করা হয়েছিল। আর এই 6 জন প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে দেবরাজের ছায়া সঙ্গী রতন মৃধা, তাকেও নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, তোলাবাজিতে মধ্যস্থতা করতেন এই 3 জন প্রাক্তন কাউন্সিলর। কোনো প্রমোটিং বা প্রজেক্ট হলেই টাকার দাবি করতেন এই সমস্ত কাউন্সিলররা। টাকা না দিলে প্রজেক্টের কোনো খামতি বের করে পুরসভার নোটিশ ধরানো হতো। প্রকল্পের প্ল্যান বা নকশায় খুঁত আছে বলে মিটিয়ে নেবার কথা বলা হতো। স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হতো প্রমোটাররা, দাবি করা হতো মোটা টাকা, আর টাকা দেওয়ার পরে মিলত কাজ শুরুর ছাড়পত্র, দাবি পুলিশের। দেবরাজ চক্রবর্তী তার যাবতীয় কাজকর্ম নেপথ্যে থেকে দেখভাল করতেন রতন মৃধা। দেবরাজের রক্ষা কবচ ওঠার পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছে রতন মৃধা।
আর দেবরাজ চক্রবর্তীর সূত্র ধরে কি সামনে আসবে আরো কোনো তৃণমূল হেভিওয়েটের নাম? পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির 5টি অ্যাকাউন্টের লেনদেন তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতি কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন, সেখানে রাজ্যের তৃণমূল সরকার বিদায় নিতেই তাদের অ্যাকাউন্ট থেকে একরকম ভ্যানিশ হয়ে গিয়েছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে একবারে 50 লক্ষ টাকা তোলা হয়েছে, সেখানে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির মোট 5টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে রয়েছে মাত্র কয়েক হাজার টাকা। এখানেই প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলি কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হয় 50 লাখ টাকা? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হলো কিভাবে? এই 5টি ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকগুলিতে তার ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।